আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া কক্সবাজার টেকনা। আগে শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। আইন দেওয়া কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। স্পিকার, আমি আমার নিজের এলাকার কথা কি বলবো? আমার ঢাকার ৩, আমার উপজেলা নাই, উপজেলা গেছে আরেক জায়গায়। মাননীয় সদস্য, আপনাকে আরো 8 মিনিট সময় দেওয়া হয়েছে, এটা শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনার এই কৃপা আমি মনে রাখবো। আমি এখানে দাঁড়িয়ে বসবো, বক্তব্য দিচ্ছি। এটা একটা কেরানীগঞ্জ সিএস রেকর্ড বলে। টঙ্গী ছাড়া গেল কেরানীগঞ্জ থানা, অর্থাৎ ঢাকার 70% কেরানীগঞ্জ থানার উপর অবস্থিত। অথচ এটা ঢাকা জেলার অন্তর্গত। ঢাকা জেলা ভাগ হইতে হইতে 6টা জেলা আছে। নরসিংদীর হেডকোয়ার্টার আছে, মানিকগঞ্জের হেডকোয়ার্টার আছে, মুন্সিগঞ্জের হেডকোয়ার্টার আছে, নারায়ণগঞ্জের হেডকোয়ার্টার আছে, গাজীপুরের হেডকোয়ার্টার আছে। ঢাকা জেলার হেডকোয়ার্টার ঢাকার গলির ভিতরে ঢুকে গেছে। আমাদের কোনো ঠিকানা নাই। যদিও একটা জেলার যে প্রিভিলেজ থাকে, শিল্পকলা একাডেমি করবেন, আপনি স্টেডিয়াম বানাবেন, আপনি হসপিটাল বানাবেন, আপনি ইউনিভার্সিটি বানাবেন, আমার ঢাকা জেলা তো ঢাকা শহরের গলির ভিতরে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমাদের হারিয়ে যাওয়া ঢাকা জেলা ফেরত দিন। ঢাকা ভূখণ্ড ঢাকা জেলা করুন। তার জন্য উচ্চ পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিশন গঠন করে সমীক্ষার মাধ্যমে কোনটা কোন জায়গায় মানানসই, কোন জায়গায় হেডকোয়ার্টার হবে, কোন জায়গায় ইউনিভার্সিটি হবে, কোন জায়গায় স্টেডিয়াম হবে, কোন জায়গায় কোনটা হবে। কারণ ক্রমবর্ধমান এখন ঢাকার আরবানাইজেশন হচ্ছে অপরিকল্পিত। এই অপরিকল্পিত আরবানাইজেশন একসময় ঢাকা জেলার মানুষকে দুর্ভোগে পড়তে হবে। সেই কারণে এখন থেকে যদি ঢাকা জেলার সীমানা নির্ধারণ করে ঢাকার মধ্যে সকল সুবিধা নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই যে ঢাকা শহর গড়ে উঠছে ইতিমধ্যে বা গড়ে উঠছে, তাহলে সেই শহরটা হবে পরিকল্পিত বসবাসের উপযোগী। তখন ঢাকা শহরের চাপটা স্বাভাবিক কারণে সেখানে কমে যাবে। সে কারণেই মাননীয় স্পিকার, আমার এটা প্রধান দাবি। আর অন্যান্য বিষয়ে বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় আমাদের কম। কারণ বিরোধিতা করার জন্য অর্ধেক সময় যেহেতু আমরা বিরোধী দলকে দিচ্ছি, আর ওনাদের জন্ম বাংলাদেশের বিরোধিতা থেকে, এটাই ওনাদের সৌন্দর্য, এটাই ওনারা করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। মাননীয় স্পিকার, আপনাকে আরো আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আমরা একটু আগে আমাদের মাননীয় সংসদ সদস্য অভিজ্ঞ কয়েকবার আন্দোলিক রহমান পার্থ আজকে অর্থনীতির উপর অনেক সুন্দর বক্তৃতা দিচ্ছে। তার বক্তব্যে ইসলামিক ব্যাংক অর্থাৎ ইসলামিক সিস্টেম যে ব্যাংকগুলির যথেষ্ট তিনি গুরুত্ব আরোপ করেছেন। স্বাধীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ মানে বিএনপি, যার লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ধর্মীয় মূল্যবোধ। এখানে পার্টিকুলার কোনো ধর্মের কথা বলা হয়নি। যত ধর্মের লোক আছে তাদের মূল্যবোধকে আফরোল করা। আমি একটা ইসলামিক ব্যাংক ডাইরেক্টর, এখন জামাতে ইসলাম করে, এক হতো না, তাকে একদিন একটা চাকরির জন্য বললাম যে তোমার ব্যাংকে একটা চাকরি দাও। বলে দাদা নামটা পাঠিয়ে দেন। নামটা পাঠিয়ে দিয়ে বলতে, দাদা সরি, ও তো হিন্দু, এই চাকরি তো আমি দিতে পারবো না। মাননীয় স্পিকার, ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি
মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, তাহলে সেই আমি বলতে পারে আমি হিন্দু মানুষ, আমি মসজিদে যাইতে পারবো না বা মাদ্রাসায় যাইতে পারবো না, যা উচিত হবে না আমার, ঠিক আছে। কিন্তু এটা তো ব্যাংকিং কোনো মসজিদ বা মাদ্রাসা না, সেখানে অন্য ধর্মের লোক, এটা কি বৈষম্য না ইনজাস্টিস? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটার ব্যাখ্যা আমি চাইব, যেহেতু জানি না, আঞ্জালুর রহমান পারতে বলতে হবে এটার ব্যাখ্যাটা, এটা সত্যি কি না। যদি সত্যি হয় তাহলে ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক সব ইসলাম নাম দেয়, ইসলামিক সুইট, ওটাও আবার ওই সুইটটার দোকানের মিষ্টি কিনা খেতে পারবো কিনা সেটাও আবার জানা না। সে কারণেই মাননীয় স্পিকার, আজকে বিরোধীদের জন্য বিরোধিতা না, বিরোধীদের পাশাপাশি আমার মনে হয় পথ দেখানোর ব্যাপার। তো পথ না দেখে শুধু আমি বিরোধিতা করব, সেই বিরোধিতা আমাদেরকে সামনে আনবেন না, সেই বিরোধিতা আমরা এগিয়ে যাব না। সে কারণেই এই বাজেটের মধ্যে দর্শন আছে, এই বাজেটের মধ্যে রাজনীতি আছে, এই বাজেটের মধ্যে রাজনীতি আছে। এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশ একটা জাতি ধর্ম নির্বিশেষে জিয়াউর রহমান একটা জাতি উপহার দিয়েছেন, সেই জাতির নাম বাংলাদেশী। জিয়াউর রহমান কিন্তু এটা ইসলামিক বাংলাদেশ ঘোষণা দেন নাই, তিনি ধর্মকে আফল করছেন, অর্থাৎ সকল ধর্মের মূল্যবোধ। সকল ধর্মের মূল্যবোধ মানে কিন্তু একই লক্ষ্য। কোনো ধর্মই মানুষকে খারাপ কথা বলতে বলে নাই, কোনো ধর্মই মানুষকে অসৎ পথে চলতে বলে নাই, কোনো ধর্মই কিন্তু খুন খারাপি রাহাজানিকে পছন্দ করেন নাই। মাননীয় স্পিকার, এই বাজেট, যেটা আমি আবার বলবো, আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা একটাই হবে, সেটা হলো এইটুকু যে আমরা প্রশাসনের ক্ষেত্রে বা আমরা সকলেই আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে অভিজ্ঞ হয়ে গেছি, দুর্নীতি, এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতির লাগাম না টেনে ধরতে পারলে দুর্নীতির চাপে আমরা তলিয়ে যাব সারা জাতি। সে কারণে এখানে আমাদের একজন সংসদ সদস্য দাবি করছে আমাদের পক্ষ থেকে একটা কি ওয়াশিং মেশিন। আমি ওয়াশিং মেশিনের নাম শুনছি, দেখি নাই, ব্যবহারও করি নাই। আমি মাননীয় সংসদ সদস্য ধন্যবাদ জানাই। আপনার যদি দরকার হয় আপনি স্পিকারের কাছে চান, আমার দরকার নাই। এবং সংসদ কর্তৃক যদি দেয় ওটা আমি নেব না, ওটা নেব না, আমার দরকার নেই, এটা আমি চিনি না, আমি ব্যবহারও করতে পারি না। সুতরাং মাননীয় সংসদ সদস্যদের এই অভাব যদি একটা হয়, কি ওয়াশিং মেশিন হয়, তো বাংলাদেশের মানুষের যে কত অভাব, সেই অভাবে যদি তাকান তাহলে বুঝতে পারবেন এই বাজেট অপ্রতুল, এই বাজেট বিগ বাজেট না। আরেকটা বিষয় আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া কক্সবাজার টেকনাফ। আগে শুনতাম বৌদি, এখন তো বৌদি নাই, বৌদি তো বদ হয়ে গেছে গা। এখন তো ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা, এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না, আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত। এই আমার এলাকায় মানে ঢাকা ৩ একটা এই হসপিটালের সাইনবোর্ড লেখা আছে, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী মোশাররফ ভাই তার নাম লেখা আছে, এখানে উদ্বোধন করছেন এবং আমানুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন। একটা স্টোন আছে, 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, পুরা মাদকে আক্রান্ত, মানে রোগীও নাই, ডাক্তারও নাই, দারোয়ানও নাই, মাঝে মাঝে একটা নির্বাচনী এলাকার মধ্যে 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে। কি গর্ব আমাদের, কি অহংকার, আমরা কত আগাচ্ছি, কত কিছু করে ফেলেছি দেশের জন্য।
যেখানে আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা হলো 6 লক্ষ 6.5 লক্ষ, কিন্তু বেসরকারিভাবে 15 লক্ষ লোকের উপরে বসবাস একটি আসনে, ঢাকা 3-এ। সেখানে একটা হসপিটাল আছে, তার মধ্যে মাদকাসক্ত। তা মাননীয় স্পিকার, আমার মনে হয় আমার সব কথার মধ্যে সব দাবি হয়ে গেছে। এখন আমরা সাহসিকতার সাথে আমাদেরকে এগোতে হবে। দেশ স্বাধীন করতে যখন বিরোধিতার মধ্যে পড়ছিলাম, আপনিও পড়ছিলেন, সকল বিরোধিতাকে কাটিয়ে যখন দেশটা স্বাধীন করতে পারছি, আজকে বহুদিন পরে এই অর্জিত গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক এই পার্লামেন্ট আমার মনে হয় সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে, মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যদি বাকি সময় থাকে এটা অনেকে দেন, তারা